সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। আজকে একটু লেট হয়ে গেছে, এর জন্য আগেই সরি বলে নেই। আমি লাইভে আসবো এটা আসলে আগে থেকে প্রিপ্ল্যান ছিল না। আজকে দুপুরে আমি এই নিউজটা দিয়েছি। আমি একটু জেনে নিতে চাই যারা আছে বা যারা যুক্ত হবে, তোমরা একটু যদি কমেন্ট করে বলো যে এই সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে কিনা বা আদার্স কোনো নয়েজ শোনা যাচ্ছে কিনা। আমরা খুব তাড়াতাড়ি লাইভে যেহেতু হয়ে গেছে মানে ক্লাসটা শুরু করে দিব। আর আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই লাইভটা কিন্তু মানে ভিডিওটা কিন্তু থাকবে। সো সেই জন্য যে যখনই জয়েন করো না কেন তোমরা কিন্তু এই ভিডিওটা পরেও অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। আজকে মূল টপিকটা হচ্ছে, যেহেতু এইচএসসি পরীক্ষা 17 তারিখ থেকে শুরু হবে খুব কাছে, এই কয়েকটা দিন, আজকে আগস্টের 1 তারিখ, এই 15-16টা দিন যদি তোমরা একটু মানে প্ল্যান করে একটু পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু সব সাবজেক্টই, শুধু অর্থনীতি না, সব সাবজেক্টই খুব ভালো রেজাল্ট করা সম্ভব, খুবই ভালো রেজাল্ট করা সম্ভব। আমি সেটাই মূল আলোচনার আজকে বিষয়, এবং আমি কয়েকটা টপিক আইডেন্টিফাই করে দেবো, আলাদা করে দেবো। এই টপিকগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে ম্যাক্সিমাম কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, সো দেরি করবো না, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করব। আমি আগে টপিকগুলো একটু লিখে নিই, তোমরা যারা আসছো পরে আমি এগুলো আলাদা করে বলে দিচ্ছি। আমি আগে টপিকগুলো একটু লিখে নিই। প্রথম অধ্যায় আমরা আজকে আগে প্রথম অধ্যায়টা নিয়ে, প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে প্রথমে আমাদের পড়তে হবে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কি কি ছিল? এক নম্বর ছিল হচ্ছে দুষ্প্রাপ্যতা, তারপর ছিল অসীম অভাব, না? এগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এরপরে ছিল হচ্ছে মৌলিক নির্বাচনগত সমস্যা। নির্বাচনগত সমস্যা, আচ্ছা। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার পরে মোস্ট ইম্পর্টেন্টলি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, আচ্ছা। তারপরে হচ্ছে অর্থ ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান। আচ্ছা, এই পাশে লিখি যেহেতু নিচে যদি দেখা না যায়। আচ্ছা, আমি শুধু সংক্ষেপে লিখি অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থার মধ্যে ইনক্লুডেড হচ্ছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা। বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন এটা। আর সবার শেষে আসবে হচ্ছে অর্থনীতির কত প্রকার আর কি, যেমন সামষ্টিক ও ব্যষ্টিক। ব্যষ্টিক অর্থনীতি। থ্যাংক ইউ। হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছো এটা বললে কিন্তু আমার ভালো লাগে না। তোমরা যদি একটু কোঅপারেশন করো, যদি কোঅপারেট করো আমার সাথে, আমার খুব ভালো হয় আর কি। হ্যাঁ, যে বুঝতে পারো যে মোবাইলের সামনে ক্লাস নেওয়া আর 10 জনের সামনে ক্লাস নেওয়া অনেক ডিফারেন্স আছে। এবং মোবাইলের সামনে ক্লাস নিলে যদি তোমরা একটু কমেন্ট করো সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম। স্যার সিলেট থেকে দেখছি, ওয়েলকাম ভাই, সিলেট থেকে দেখছো, তোমারে ওয়েলকাম। বন্ধুদের সাথে শেয়ার করতে পারো গ্রুপটা। বোর্ডের লেখা কি বোঝা যায়? বোর্ডের লেখা কি বোঝা যায় কিনা এটা একটু বলবো আমাকে। হ্যাঁ, বোর্ডের লেখা বোঝা যায় কিনা। বোর্ডের লেখা বোঝা যায় কিনা এটা একটু জানাও। আর যদিও আমি তারপরেও বলে দিচ্ছি যে প্রত্যেকটা এটা বলে দিব।
আচ্ছা, প্রথম অধ্যায়ে দেখো আমরা যেটা লিখেছি, আমি প্রথমে যে টপিকগুলো, এখন যে টপিকগুলো লিখবো, এই টপিকগুলো হচ্ছে সব সৃজনশীলের গ এবং ঘ। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় যে প্রশ্নগুলো আসবে, তার মানে হচ্ছে 7 নাম্বার। প্রয়োগ আর উচ্চতর দক্ষতাতে 7 নাম্বার, আর বাকি দুইটাতে তো 1 আর 2 3। তার মানে 7 নাম্বারের টপিকগুলো আমি আগে তোমাদেরকে জানাচ্ছি, এবং পরে ক্লাসটা শেষের দিকে আমি তোমাদেরকে বলে দেবো যে কোনগুলো জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবন, এগুলোর জন্য ইম্পর্টেন্ট কোনগুলো। এই ভাই, ভিডিও কি বোর্ডে লেখা বোঝা যায়? দেখেন তো। ক্লিয়ার? ওকে, ফাইন। মৌলিক অর্থনৈতিক সমস্যায় আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে কি, অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা। এখান থেকে ইম্পর্টেন্ট কি, এটা তোমার কিন্তু অসীম অভাব এবং যেই অর্থনীতির সংজ্ঞাতেই তো আমরা বলি যে অসীম অভাব মানে অসীম অভাব আর সীমিত সম্পদ। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এটা গভের জন্য যেমন ইম্পর্টেন্ট, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য। গ এবং ঘ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আর সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা আবার খ নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা এটা খাতায়, যদি খাতা অবশ্যই পাশে নিয়ে বসো এবং খাতার মধ্যে লেখা হচ্ছে এই টপিকটা তোমার কমপ্লিট করতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা কেমন ছিল, এরকম ছিল না? এখন এখানে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে কি হয়, আমাদের উৎপাদন সর্বোচ্চ হয়। আর এর বাইরে যদি কোনো বিন্দু থাকে তাহলে এই বিন্দুতে আমরা পৌঁছাতে পারি না, কারণ আমাদের সম্পদ সীমাবদ্ধ। আর যদি এর ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন হয়, এটা কিন্তু খুব কেয়ারফুল ভাই, এখান থেকে প্রশ্ন আসে, অহরহ প্রশ্ন আসে। তোমরা চাইলে বোর্ড কোশ্চেনগুলো মিলাই দেখতে পারো, অহরহ কোশ্চেন আসে। এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি কোনো বিন্দু থাকে, তার মানে এখানে আমার বেকারত্ব আছে, তার মানে আমার যে সম্পদ আছে সেই সম্পদ আমি ফুললি এমপ্লয়েড করতে পারি নাই, ব্যবহার করতে পারি নাই, কাজে লাগাইতে পারি নাই। আর যদি এই রেখার বাইরে কোনো বিন্দু থাকে, তার মানে আমার সর্বোচ্চ, আমি বলতেছি যে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে, মানে এই যেটা রেখাটা, এই রেখার যে কোনো জায়গায় তুমি উৎপাদন করো, তোমার উৎপাদন সর্বোচ্চ হবে। যেটা মানে হচ্ছে, ধরো তোমার অর্থনীতিতে যত সম্পদ আছে সব সম্পদ কাজে লাগিয়ে তুমি উৎপাদন করতেছো, কিন্তু যদি এর বাইরে কোনো বিন্দু দিয়ে দেয় পরীক্ষার সময়, দিয়ে দেবে কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন হয়, দিয়ে এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে এখানে একটা বিন্দু দিয়ে বলে ইউ, এখানে একটা বিন্দু দিয়ে বলে ডাব্লিউ, সাপোজ বলে যে ডাব্লিউ এ কি উৎপাদন করা সম্ভব বা ইউ এ উৎপাদন করার অর্থ কি। তার মানে ইউ এ উৎপাদন করার অর্থ হচ্ছে এখানে আমার সম্পদ ফুল আমি ব্যবহার করতে পারিনি, অপচয় হয়েছে, ওয়েস্ট হয়েছে। আর ডাব্লিউতে উৎপাদন করার অর্থ হচ্ছে আমি সেখানে পৌঁছাতে পারবো না, কারণ এটা আমার সম্পদের বাইরে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গ এবং ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ঘ নাম্বারের জন্য আরেকটা প্রশ্ন হয়ে থাকে, আরেকটা প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে। এই প্যাটার্নটা প্রশ্ন হবে কেমন, এই প্যাটার্নের প্রশ্ন হবে তোমাকে উদ্দীপকে কি দিবে, উদ্দীপকে দিয়ে দিবে একটা অর্থনীতির হাবি যাবে, অনেক কিছু বলবে যে এই উমুকের একটা অর্থনীতি ছিল, বা রহিম সাহেব একটা দেশে বাস করে সেই দেশের অর্থনীতি এরকম, করিম সাহেব একটা দেশে বাস করে সেই দেশের অর্থনীতি এরকম বলে দেবে। রহিম সাহেব যে দেশে বাস করে সেই দেশে এই বাজারে দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, দর কষাকষির মাধ্যমে হয়, কিন্তু করিম সাহেব যেখানে বাস করে সেইখানে দাম সরকার ঠিক করে দেয়। এই ধরনের প্রশ্ন হবে। তাহলে তখন তোমার বুঝতে হবে, এই কি পয়েন্টগুলো দিয়ে বুঝতে হবে যে এই ধরনের প্রশ্ন হইলে এইটা হবে হচ্ছে অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন। এবং অর্থ ব্যবস্থা কি কি আছে, সমাজতান্ত্রিক আছে, ধনতান্ত্রিক আছে, ইসলামী অর্থ ব্যবস্থা আছে, আর একটা আছে মিশ্র। বিশেষ করে মিশ্র অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যে পরীক্ষক সে জানে যদি আমি মিশ্র অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন করি, মিশ্র অর্থ ব্যবস্থা থেকে যদি মানে একটা স্টুডেন্টের উত্তর করতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, সমাজতান্ত্রিক কি আর ধনতান্ত্রিক কি সেটা তা জানতে হবে। কারণ আমরা জানি যে মিশ্র অর্থ ব্যবস্থা কি, সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিকের একটা দুইটা অর্থ ব্যবস্থার ভালো যে দিকগুলো আছে সেই ভালো দিকগুলো নিয়ে আমাদের এই অর্থ ব্যবস্থাটা হয়েছে। কেউ কি কমেন্ট করছে? জাস্ট সি।
স্যার আপনার চ্যানেলের স্থিতিস্থাপকতা দেখে সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ অনেক। তোমরা যখন এইভাবে জানাও যে তোমাদের অনেক উপকার হয়েছে, এটা যে আমার জন্য কি ভালো লাগে। শুধু আমার না, আমার সাথে যেই যারা কাজ করে এই একটা ভিডিও ক্লাস তৈরি করার জন্য যারা পরিশ্রম, সবারই অনেক ভালো লাগে এবং কাজের অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। এনিওয়ে আমরা কন্টিনিউ করি, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে। তাহলে অর্থব্যবস্থা থেকে কি পড়বে? অর্থব্যবস্থা থেকে পড়বে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাগুলোর বৈশিষ্ট্য। নোট করে নাও, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্র অর্থব্যবস্থা কি এবং মিশ্র অর্থব্যবস্থার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থব্যবস্থার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই দুইটা অর্থব্যবস্থায় কিন্তু দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, সরকার ঠিক করে দেয় না। আর সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক যেটা আছে সেটা কি হয়, সেটা সরকার ফিক্সড করে দেয় দাম। এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে এই ধনতান্ত্রিক এবং হচ্ছে মিশ্র এই দুইটাতে কি হয়, যে দামটা কিন্তু দর কষাকষির মাধ্যমে বাজার ভারসাম্যে পৌঁছে তারপর হচ্ছে চিত্রটা কেমন হয়, বাজার ভারসাম্য চিত্রটা এই যে এরকম হয়। এটা সাপ্লাই থাকে, এটা ডিমান্ড থাকে, এখানে আমার ভারসাম্য দাম থাকে, এখানে আমার কোয়ান্টিটি ডিমান্ড অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাই থাকে। ঠিক আছে, এই যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। এবং মিশ্র অর্থব্যবস্থার আরও বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থাটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের জন্য প্রযোজ্য। মিশ্র অর্থব্যবস্থা কি হয়, ওই কিছু মানুষ মানে কিছু সম্পদ বা কিছু শিল্প এগুলা প্রাইভেট সেক্টরে থাকে, আর কিছুটা পাবলিক সেক্টর মানে সরকার হোল্ড করে রাখে, এবং দুইটার কম্বিনেশন করে কি হয় এই বাজারটা বা এই অর্থব্যবস্থাটা পরিচালিত হয়। আচ্ছা, এরপরে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি, এটা অর্থনীতির কোর পয়েন্ট। তার মানে তুমি যে একটা অর্থনীতির স্টুডেন্ট, তুমি কি আসলে অর্থনীতি কি, অর্থনীতির ভাগ কয়টা, এগুলো একটু জানো কি না, সেখান থেকে এটা থেকে গ এবং ঘতে প্রশ্ন হওয়ার আমার মনে হয় না হবে। তবে যে কোনো, যেহেতু অনেকগুলো বোর্ড আছে, সব বোর্ডের প্রশ্ন তো এক জায়গা থেকে নাও হইতে পারে। সেই জায়গা থেকে, যেমন একজন আছে সিলেট থেকে দেখতেছে, কেউ আছে চট্টগ্রাম থেকে দেখতেছে, তাহলে তারা কিন্তু এটা পড়া যাইতে পারো। সামষ্টিক আর ব্যষ্টিক, সামষ্টিক বলতে বোঝাচ্ছে ম্যাক্রো, যেটাতে সমগ্র অর্থনীতি আলোচনা করা হয়, আর ব্যষ্টিক বলতে বোঝাচ্ছে মাইক্রো, মানে এটাতে একটা ফার্ম, একটা মানে হাউসহোল্ড বলতে বোঝাচ্ছে একটা ফ্যামিলি বা একটা মানুষ, একটা দোকান, একটা ফার্ম, একটা শিল্প, এইভাবে মানে ছোট ছোট, মাইক্রো মানে তো বুঝোই ছোট ছোট অংশ আলোচনা করা হয়। আর সামষ্টিকের মধ্যে আলোচনা করা হয় জিডিপি, জিএনপি, যেমন নবম অধ্যায় দশম অধ্যায়ে পড়বো জিডিপি কি, জিএনপি কি, মুদ্রাস্ফীতি কি, এগুলো কিন্তু সামষ্টিক অর্থনীতির একটা অংশ। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট চ্যাপ্টারে গেল। এবার আমরা যাবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। কারণ অর্থনীতিতে ভালো করতে হলে ভাই ইন্টারমিডিয়েট শুধু না, ইন্টারমিডিয়েট তো অবশ্যই, ইন্টারমিডিয়েট বাদেও অর্থনীতিতে যদি কখনো থাকে, গ্র্যাজুয়েশন করতে গেলে তুমি যেই সাবজেক্টে পড়ো না কেন তোমার অর্থনীতি পড়তে হবে। এবং অর্থনীতি তখন কি পড়তে হবে, তখন পড়তে হবে হচ্ছে এই আমাদের মূলত ইন্টারমিডিয়েটের সেকেন্ড চ্যাপ্টার। সেম জিনিসগুলো তোমাকে আবার পড়াবে। যদি বেসিকটা এখান থেকে ক্লিয়ার করে যাইতে পারো তাহলে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল, আর যদি এখানে অন্ধকার রেখে যাও ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টারে প্রথমে আসবে হচ্ছে উপযোগ। আমার হাতের লেখা ভালো না, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। উপযোগের মধ্যে আছে হচ্ছে, এটা হচ্ছে মেন মানে টপিকের নাম উপযোগ। উপযোগের মধ্যে মোট উপযোগ কি, মোট উপযোগ কিভাবে নির্ণয় করতে হয়, মোট উপযোগ। তারপর আছে হচ্ছে প্রান্তিক উপযোগ। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তুমি ধরে নাও এই বাকি যত টপিক আছে, 8টা বোর্ড আছে না, 7টা না 8টা বোর্ড আছে, 8টা বোর্ড আছে ধরলাম, 8টা বোর্ডের মধ্যে মিনিমাম 4টা থেকে 5টা বোর্ডে প্রশ্ন হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে, হবে ভাই হবে। ঠিক আছে, এবং মিলাই নিও পরীক্ষার পরে প্রশ্ন হবে এটা থেকে। এখন আমরা বলবো না যে সৃজনশীলের গ হতে হবে, এটা খ নাম্বারও হইতে পারে, নৈবের দিকেও হইতে পারে, হবেই, বাদ দেওয়ার কোনো অপশন নাই।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পরে এখানে তোমার যদি যদি এটা গ এবং ঘ নাম্বারে আসে, কেয়ারফুল, যদি গ অথবা ঘ নাম্বারে এটা আসে তখন ধরলাম এটা ঘতে আসছে বা গতে আসছে, তার মানে এখানে কি করতে হবে, এটা সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞা দিতে হবে, তারপর হচ্ছে এর চিত্র আঁকাইতে হবে। আচ্ছা, সংজ্ঞার আগে শর্ত আছে, কিছু শর্ত আছে না? হ্যাঁ, শর্ত আছে, তার মানে সংজ্ঞা দিতে হবে, তারপর শর্ত দিতে হবে, তারপরে চিত্র আঁকাইতে হবে, তারপরে ব্যাখ্যা দিতে হবে। 4টা পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার কি বলছি? তার মানে এটা যদি গ বা ঘ নাম্বারে আসে তখন কিন্তু এটা 7 নাম্বারের একটা প্রশ্ন হয়ে যাবে। তখন কি করতে হবে, তখন এটা সংজ্ঞা দিতে হবে, এটা শর্তগুলো আছে, কিছু শর্ত আছে, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দাম, একটা নির্দিষ্ট একক, একটা নির্দিষ্ট দ্রব্য, একটা নির্দিষ্ট পরিমাণ একক তুমি যদি ক্রমাগত ভোগ করতে থাকো তখন কি হয়, উপযোগটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে 1 গ্লাস লেবুর শরবত খাইলে তোমার প্রথম 1 গ্লাস লেবুর শরবত খাইলে তোমার যেই রকম শান্তি লাগবে, পরের গ্লাস খাইলে আগেরটার থেকে কম শান্তি লাগবে, আরও 1 গ্লাস খাইলে আগের 2টা থেকে কম লাগবে। এইভাবে তুমি একটা সময়ে দাঁড়িয়ে যদি তুমি এক গ্লাস করে কি করতে লেবুর শরবত খাইতে থাকো, একটা সময় গিয়ে দেখবা যে তোমার খাওয়ার মতো কোনো এনার্জি নাই, ওটা থেকে আর তোমার কোনো উপযোগ পাওয়া যাবে না। সেটাই বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। যখন বিধি তখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত। যখন বিধি তখন অবস্থা অপরিবর্তিত, এটা থেকে প্রশ্ন হবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি প্লাস চাহিদা বিধির পরে চাহিদা সূচি, প্লাস চাহিদা বিধি চাহিদা সূচি, তারপর আছে হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা, তারপরে আসবে হচ্ছে চাহিদা রেখার পরে ব্যাখ্যা, মানে চিত্র আঁকাইছো, চিত্রের ব্যাখ্যা দেবে না, সেই চিত্রের ব্যাখ্যা। তোমরা যারা লাইভটা দেখতেছো তোমরা দয়া করে লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, দেন চাহিদা বিধি চাহিদা সূচি চাহিদা রেখা ব্যাখ্যা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে আসবে হচ্ছে স্থিতিস্থাপকতা। চাহিদা বিধি চাহিদা সূচি চাহিদা রেখার ব্যাখ্যা, তারপর আসবে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আরেকটা টপিক আছে যেটা ইম্পর্টেন্ট স্থিতিস্থাপকতার মধ্যে, সেটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তোমরা যারা রিস্ক নিতে চাও না তোমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা দেখে যাবে। আর এই যত টপিক বলতেছি না, এই সব টপিকের উপর কিন্তু আমার ক্লাস করা আছে, ভিডিও লেকচার দেওয়া আছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবা। আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে রাখার। আচ্ছা, এখানে আরেকটা, এই 2টা মুছে দিই, আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে এখান থেকে অহরহ প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাজার ভারসাম্য দাম ও চাহিদা যোগান। ভারসাম্য দাম ও চাহিদা যোগান, 2টা অপেক্ষক দিয়ে দিবে, একটা চাহিদা অপেক্ষক দিবে আর একটা যোগান অপেক্ষক দিবে, দিয়ে বলবে যে ভারসাম্য দাম নির্ণয় করো, তখন তোমার ক্যালকুলেশন করে ভারসাম্য দাম নির্ণয় করতে হবে। এই অধ্যায় থেকে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, স্থিতিস্থাপকতা, চাহিদা বিধি এবং ভারসাম্য দাম ও চাহিদা যোগান নির্ধারণ, এই যে 4টা টপিক বললাম,
এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিক থেকে 7 নম্বর কমন, বিলিভ মি, এই 4টা টপিক থেকে 7 নম্বর কমন, 7 নম্বর কমন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টপিকগুলো অবশ্যই 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 কমপ্লিট করে যাইতে হবে। প্রত্যেকটা টপিকে ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা টপিকে। তার মানে প্রত্যেকটা টপিকে যেহেতু ক্লাস করা আছে, তোমরা অবশ্যই ক্লাসটা করে, এই টপিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার করে যাবে। তারপরে আমরা যাব হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টার হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। এখান থেকে বেশি কিছু পড়তে হবে না, 2টা বা 3টা টপিক আমি দেখাই দিব, এই 3টা টপিক থেকে প্রশ্ন হবে, 2-3টা টপিক থেকে প্রশ্ন হবে। তৃতীয় অধ্যায় হচ্ছে এটা, তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়। তৃতীয় অধ্যায় থেকে আসবে হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম মাত্রাগত উৎপাদন। আচ্ছা, আগে দিয়ে হচ্ছে প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, প্রান্তিক উৎপাদন, এটার মধ্যে 3টা ভাগ আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, 2 নম্বরে আছে হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, আর 3 নম্বরে আছে হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন। ক্রমবর্ধমান এবং সমানুপাতিক, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক, এটা হচ্ছে প্রান্তিক। ভাই, প্রান্তিকের অর্থ কি? প্রান্তিকের অর্থ হচ্ছে এটা স্বল্পকালে মানে বলতে বোঝাচ্ছে উৎপাদনের পরিবর্তন হবে, উৎপাদনের যে কোনো একটা উপকরণ পরিবর্তনে। উৎপাদনের উপকরণ আমরা জানি 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের যে কোনো একটার পরিবর্তনে, বিশেষ করে শ্রম, যে কোনো একটার পরিবর্তনে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে বলে প্রান্তিক উৎপাদন, ঠিক আছে। এই প্রান্তিক উৎপাদন 3 প্রকার, একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, এটা দেখাইতে হবে স্বল্পকালে। আর দীর্ঘকালে যখনই যাবে সেটা হবে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনও 3 প্রকার, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, আর হচ্ছে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, ঠিক আছে। এটা কিন্তু এই 2টা থেকে, বিশেষ করে প্রান্তিক উৎপাদন ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন যে হবে না এটা আমি বলতে পারি না, বাট আমার বেশি মনে হয় এটা থেকে প্রশ্ন হবে, এবং বেশি মনে হয় বলতে বেশ খানিকটা বেশি, 50-50 না, 70-30 আমি বলবো যে এটা 70% যদি সম্ভাবনা থাকে, এটা 30% সম্ভাবনা, ঠিক আছে, প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে, আচ্ছা এটা মুছে দিই। এরপরের টপিকটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের মধ্যে আছে হচ্ছে, উৎপাদন ব্যয় তো একটা বড় টপিক, এর মধ্যে আছে মোট ব্যয়। আচ্ছা, এখানে লিখি উৎপাদন ব্যয় পরিমাপ। উৎপাদন ব্যয় পরিমাপ, এর মধ্যে আছে মোট ব্যয়, আছে হচ্ছে গড় ব্যয়, তারপর আছে প্রান্তিক ব্যয়। কি আছে? মোট ব্যয় আছে, গড় ব্যয় আছে, প্রান্তিক ব্যয় আছে। আমরা জানি মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু, যেহেতু মোট ব্যয় না, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট মানে হচ্ছে গড়, মানে মোট স্থির ব্যয় যেটা, এর সাথে যদি আমি মোট পরিবর্তনশীল ব্যয়টা যোগ করি তাহলে আমি টোটাল কস্টটা পাবো। আর এই টোটাল কস্টটাকে যখন আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করব তখন আমি গড় ব্যয় পাবো। আর টোটাল কস্ট, আর যখন আমি টোটাল কস্টের পরিবর্তনকে কোয়ান্টিটি, চেঞ্জ অফ কোয়ান্টিটি দিয়ে ভাগ করব তখন আমি কি পাবো? প্রান্তিক ব্যয় পাবো। তার মানে আমার ব্যয়ের পরিবর্তনকে যদি আমি উৎপাদনের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে আমি প্রান্তিক ব্যয় পাবো। তাহলে এই 3টে ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো
এই তিনটা থেকে যদি প্রশ্ন হয়, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই সংজ্ঞা দিতে হবে, তারপর হচ্ছে নির্ণয় পরিমাপ করতে হবে, তারপর হচ্ছে ব্যাখ্যা চিত্র আঁকাইতে হবে। চিত্র আঁকতে হবে, কারণ এই যে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, তিনটে আলাদা আলাদা রেখা আছে। যেহেতু আলাদা আলাদা রেখা আছে, তার মানে এই রেখাগুলো তোমার আঁকাইতে হবে, হইতে পারে। সো এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে। তাহলে উৎপাদন ব্যয় পরিমাপ প্রথমে কি লিখছিলাম? প্রথমে লিখছিলাম হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন ব্যয় এবং প্রান্তিক উৎপাদন এবং মাত্রাগত উৎপাদন। আর পরে লিখলাম যে উৎপাদন ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয়। এবার আসবো হচ্ছে, যেহেতু ব্যয় শিখছি, অবশ্যই আয় শিখতে হবে। আয়ের মধ্যেও আছে মোট আয়, আছে হচ্ছে গড় আয়, আছে হচ্ছে প্রান্তিক আয়। এগুলোর পরিমাপ করা শিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা অনেক বড়, থার্ড চ্যাপ্টারটা মোটামুটি বড় এবং প্রত্যেকটার মধ্যে অনেক কিন্তু মানে রেখা আছে, অনেক রেখা আছে। দেখো এখানে 3টা রেখা আছে, ব্যয়ের 3টা রেখা আছে, আবার ওই যে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, প্রান্তিক, এগুলোরও কিন্তু রেখা আছে। তাহলে এই ইন্টারপ্রিটেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় তোমার নৈবিত্তিকে দিয়ে বললো যে এইটা কি রেখা। ধরো নৈবিত্তিকের মধ্যে কিছু দিল না, ধরো এখানে কোয়ান্টিটি দিল আর এখানে ধরো একটা স্টার দিয়ে বললো এটা কি রেখা। এখন তুমি যদি না জানো যে এটা কি রেখা, তুমি সারাদিন ঘাটলেও তো পাবা না। এটা তোমাকে জানতে হবে যে এটা হচ্ছে মার্জিনাল কস্ট রেখা, এমসি রেখা, মার্জিনাল কস্ট রেখা। তোমাকে যদি বলে এইটা কি রেখা, তখন তোমার জানতে হবে যে এটা হচ্ছে গড় ব্যয় রেখা, এভারেজ কস্ট রেখা। তাহলে এই জন্য এই রেখাগুলো চিনতে হবে, যেন তুমি দেখার সাথে সাথে বুঝতে পারো যে কোনটা কোন রেখা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তৃতীয় অধ্যায় শেষ। আমরা যাব হচ্ছে চতুর্থ অধ্যায়। বাজার চ্যাপ্টারে খুব বেশি বড় না, কিন্তু একটু ঝামেলা লাগে তোমাদের অনেকেরই, আমি জানি, কারণ আমি তো ভিডিও করছি। আমি জানি যে কোন ভিডিওর রিচটা কেমন হয় আর কোন ভিডিওতে কমেন্টগুলো বেশি করে, স্টুডেন্টদের কোন ভিডিওতে সমস্যা বেশি। তবে আমি যেটুকু জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে স্বল্পকালীন ভারসাম্য নির্ণয়, 3টা অবস্থা, প্রফিট, লস অথবা হচ্ছে স্বাভাবিক মুনাফা, 3টা যে অবস্থা, আবার একচেটিয়া বাজারেরও যে 3টা অবস্থা, এই 3টা অবস্থার চিত্র আঁকাতে গিয়ে স্টুডেন্ট একটু বেশি মানে ক্লান্ত হয়ে যায় আর কি, বুঝতে পারে না, একটু সমস্যা হয়। এবং সেই জন্য কিন্তু আমি খুবই সুন্দর করে কিন্তু আমি একটা ভিডিও মেক করেছিলাম, ভিডিও আপলোড করা আছে চ্যানেলে। তোমরা জাস্ট লিখবা যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ফার্মের ভারসাম্য অ্যান্থনি সজিব, এটা দিয়ে সার্চ দেবে, একদম আমার ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, তাহলে বাজার চ্যাপ্টার, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বাজার চ্যাপ্টারের মধ্যে প্রথমে আসবে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এই রেখাগুলো কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখাগুলো কেমন হয়? এরকম হয় না? আর একচেটিয়া বাজারের রেখাগুলো কেমন হয়? একচেটিয়া বাজারের রেখাগুলো হচ্ছে এরকম হয়, একচেটিয়া বাজারের রেখাগুলো এরকম হয়। তাহলে কি এগুলো কিন্তু মানে চিত্র দেখে চিনতে পারা একটু কঠিন, এই জন্য তোমাদের অনেকের এই সমস্যাটা হয়, আমি জানি। চতুর্থ অধ্যায়ে যদি কেউ প্রিপারেশন নাও, সে অনেক বুদ্ধিমানের একটা কাজ করবা। চতুর্থ অধ্যায়ে যদি কেউ প্রিপারেশন নাও, তাহলে ধরো এরকম তোমাদের তো কয়টা অধ্যায় আছে? 1, 2, 3, 4,
5-6টা তোমাদের অধ্যায় আছে, 6টা অধ্যায়। এই 6টা অধ্যায়ের মধ্যে ধরো তুমি প্রথম অধ্যায়ে প্রিপারেশন নিলা, বেশি কিছু নাই এবং যেগুলো আছে সহজ। তারপরে হচ্ছে তুমি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ে যে প্রিপারেশন নিচ্ছ তার কাজ খুবই কম। কেন কম? কারণ তুমি শুধু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারে যে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আছে এইটা পড়বা। এইটা পড়লে তোমার 7 নাম্বার কমন। ভাই 80% 90% গ্যারান্টি দিব, 100% দিতে পারবো না, কারণ যেহেতু আমি প্রশ্ন করি না, 100% দিতে পারবো না, কিন্তু 90% গ্যারান্টি দিব। যতগুলো বোর্ড আছে ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নই হবে চতুর্থ অধ্যায় থেকে, স্বল্পকালীন ভারসাম্য নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা টপিক থেকে এই অধ্যায়ে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে, সেটা গ ঘতে হবে বলে আমার মনে হয় না, হবে না। গ ঘতে আসবে হচ্ছে ফার্ম কি ও শিল্প। ফার্ম ও শিল্প, এখান থেকে ফার্ম কাকে বলে, শিল্প কাকে বলে, ফার্ম এবং শিল্পের মধ্যে সম্পর্ক এবং ফার্ম এবং শিল্পের থেকে পার্থক্য, এই দুটো টপিক যদি পড়ে যাও এখান থেকে 10 কমন। এখন যদি তুমি পড়া না যাও, দেখো আমি তোমার বলে দিলাম, ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য থেকে 7 নম্বর কমন। এখান থেকে তোমার যদি কপাল ভালো থাকে এই দুটো থেকেই প্রশ্ন হবে, হইলে তোমার 10 নম্বর কমন। এখন যদি তুমি এটা পড়া না যাও, যদি তুমি এটা ক্লিয়ার করে না যাও, তাহলে দোষটা কিন্তু আমার না, তাহলে এই লসটা শুধু তোমার। ঠিক আছে? দেখো কি হয়, এইচএসসি পরীক্ষার সময় আমাদের স্টুডেন্টরা, আমরা তো মানুষ, আমাদের মধ্যে অনেক আলসেমি কাজ করে, এটা আমিও জানি, আমিও স্টুডেন্ট, আই এম স্টিল এ স্টুডেন্ট, ইকোনমিক স্টুডেন্ট, মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগরে। এখন আমারও পড়তে ভালো লাগে না, পড়তে কার ভালো লাগে? কিন্তু যে স্টুডেন্টটার এইচএসসি পরীক্ষার সামনে, তার তো পড়া ছাড়া কোনো কাজ নাই, তার তো পড়া ছাড়া কোনো সেকেন্ড কোনো অপশনও নাই। এখন ভালো রেজাল্ট কে চায় না বলো? সবাই ভালো রেজাল্ট চায়, সবাই চায় আমি যেন A+ পাই, আল্লাহ আমি যেন A+ পাই। ভাই A+টা তো তোমার এমনি দেবে না, তুমি যাতে A+ পাও সেটা আমিও চাই, তুমি A+ যেন পাও সেটা আমিও চাই। কারণ হচ্ছে, মানে তুমি A+ পাইলে, তুমি আমার ক্লাসগুলো দেখো, আমার ইনস্ট্রাকশন ফলো করো, তুমি A+ পাবাই। তুমি A+ পাইলে তোমার বাবা মা খুশি হবে, সবচেয়ে বড় স্যাটিসফাইড হবে তুমি, এবং এই রেজাল্টটা পরবর্তী অনেক কাজে লাগবে। গতকালকে ব্যাংকের একটা সার্কুলার দেখছি, যেখানে এইচএসসি এসএসসি দুইটাতেই A+ চাইছে। তার মানে বাংলাদেশের চাকরির বাজার কিন্তু আস্তে আস্তে অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু সবসময় মানে চেষ্টা থাকতে হবে যেন তুমি আগায় থাকো সবার চাইতে, এবং সেই চেষ্টাটা যদি তুমি সবার থেকে আগায় থাকতে চাও, তাহলে একটু তোমাকে পরিশ্রম করতে হবে এবং টেকনিক্যালি করতে হবে, এবং টেকনিক্যালি যেন করতে পারো, যেন তোমার টাইমটা অন্য কোনো মানে লেস ইম্পর্ট্যান্ট টপিকে যেন ওয়েস্ট না হয়। সেই জন্যই তো আমি আজকে লাইভ করতেছি। আর শুধু আজকে না, আমি নেক্সটেও তোমাদের বেশ কিছু ক্লাস কন্টিনিউ করব পরীক্ষার আগ পর্যন্ত, তোমাদের ভালোর জন্য, ফর ইউর বেটারমেন্ট। তোমরা যদি কোনো টপিক থাকে যে সমস্যা, কমেন্ট করে জানাইতে পারো। আজকে এখনই করতে হবে জিনিসটা এরকম না, অনেকে আসতে পরে দেখবা লাইভটা, যারা পরে দেখবা লাইভটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাইতে পারো। আমি কিন্তু তোমাদের সমস্যাগুলো নিয়েও আমি ক্লাস দিব। ইভেন আমি ঠিক করছি যে বোর্ড কোশ্চেনের সলিউশনটা কিভাবে হয়, কিছু বোর্ড কোশ্চেন নিয়েও আমি তোমাদের ক্লাস দিব। সো এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ক্লাস দেওয়া আছে, আমার ভিডিও করা আছে, আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার এই ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি কিন্তু এটা দেখে নিতে পারো। দেখে নিলে কিন্তু তোমার এই জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই তিনটা চতুর্থ অধ্যায় জাস্ট এই কয়টা টপিক পড়লেই কিন্তু তোমার এতগুলো নাম্বার কমন থাকতেছে। তাহলে তুমি কেন পড়বা না বলো? তোমার আমি ধরাই দিতেছি, তুমি জাস্ট পড়বা আর পরীক্ষায় গিয়ে লিখবা, এইটা তোমার কাজ, এছাড়া তোর কাজ নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে যাব। নবম অধ্যায় আছে সামগ্রিক আয় ব্যয়। নবম অধ্যায়ে সামগ্রিক আয় ব্যয়। সামগ্রিক আয় ব্যয়ের মধ্যে এখানে আবার কয়েকটা জিনিস আছে, এটা কিন্তু আবার ওই যে ব্যষ্টিক, এটা কিন্তু সামষ্টিকে চলে গেল। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ব্যষ্টিক অর্থনীতির মধ্যে ছিলাম। এই অধ্যায়টা পুরোটাই সামষ্টিক, এইটা এবং পরের অধ্যায়টা এটা পুরোটাই সামষ্টিক অর্থনীতির অংশ, ম্যাক্রো ইকোনমিক্সের অংশ। ঠিক আছে? এখানে তোমাকে অবশ্যই পড়তো। ভাই এটা কমন চলে আসছে পরীক্ষার হলে বসে আমার মনে করে বলবো যে অ্যান্থনি ভাই তো ক্লাসে বলছে জিডিপি কি আসবে, এটা একদম চলে আসছে, পরীক্ষার প্রশ্ন পেয়ে গেছো। জিডিপি কি সংজ্ঞা, জিডিপি কিভাবে ক্যালকুলেশন করে, মানে হচ্ছে পরিমাপ করে, জিডিপি পরিমাপ।
ভাই চলে আসছে পরীক্ষায় প্রশ্ন 100%। ঠিক আছে, দরকার তুমি যে চাইলে আগের প্রশ্ন দেখতে পারো। আচ্ছা, এরপরে কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন জিডিপির পরে জিএনপি, জি জিএনপি, জিএনআই, আর হচ্ছে এনএনআই। আচ্ছা, এগুলো আসতে পারে বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট জিডিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আছে হচ্ছে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আছে, যেমন 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতির মধ্যে একটা আছে হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, তারপর আছে হচ্ছে আয় পদ্ধতি, আর 3 নম্বর আছে হচ্ছে ব্যয় পদ্ধতি। ভাই হাতের লেখা দ্রুত লিখতে গেলে হাতের লেখা খুব খারাপ হয়ে যায়, আমি এই জন্য সবগুলো মুখে বলতেছি। জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি আছে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। 3টা পদ্ধতি থেকে প্রশ্ন হইতে পারে। আর আছে হচ্ছে জাতীয় আয় নির্ধারণের 3টে পদ্ধতি, ভারসাম্য জাতীয় আয়, এটা মুছে দেই। আর একটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, সমস্যা, ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। আচ্ছা, এখানে ওই যে আয়, সেভিং এবং সঞ্চয় দিয়ে যে এই ভারসাম্যটা নির্ণয় করা হয়, হ্যাঁ, এখানে বলা যায় যে সঞ্চয় 1 নম্বর আছে হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ। সঞ্চয় ও বিনিয়োগের সাহায্যে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সামগ্রিক চাহিদা, মানে এগ্রিগেট ডিমান্ড ও এগ্রিগেট সাপ্লাই, এএসএডি বলি আমরা ইংরেজিতে। সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে। সামগ্রিক এটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে। আর হচ্ছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে। আর 3 নম্বর আছে হচ্ছে দ্রব্য বাজার ও অর্থ বাজার, মানি মার্কেট অ্যান্ড প্রোডাক্ট মার্কেট। হ্যাঁ, মানে দ্রব্য বাজার ও অর্থ বাজার, অর্থ বাজারের সমতার সাহায্যে। আচ্ছা, এই 3টা জাতীয় আয় নির্ধারণের 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতির মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ, যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে সেটা সঞ্চয় এবং বিনিয়োগ থেকেই আসবে, আমি গ্যারান্টি। যদি ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা থেকে প্রশ্ন আসে তাহলে সেটা সঞ্চয় এবং বিনিয়োগ, as is equal to I, or as is greater than I, or as is less than I, এই 3টা কন্ডিশন থেকেই প্রশ্ন আসবে। ক্লিয়ার? এটা কিন্তু আমি শিওর বলতেছি আর কি। হ্যাঁ, আমার লাইভটা 2 জন দেখতেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। 2 জনের মধ্যে 2 জন কে, এটা আমি একটু জানতে চাই, একটু কমেন্টে জানালে ভালো হয় 2 জন কে। আচ্ছা, তারপরে হচ্ছে এই লাইভটা এখন 2 জন দেখতেছে, বাট পরে কিন্তু অনেক ভিউ, আমি অনেকেই দেখবে আমি জানি। ইভেন অনেকে আমাকে একজন মেসেজ দিয়েছিল, ভাই আমি চট্টগ্রাম থেকে দেখতেছি, রংপুর থেকে দেখতেছি, এটা অনেকেই দেখে আমি জানি, এবং আশা করি এমনি তো দেখে না, তাদের উপকার হয় বলেই দেখে। আচ্ছা, এটা হচ্ছে 9ম অধ্যায় গেল, এবার আসবো লাস্ট অধ্যায় 10ম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ব্যাংক থিওরি বেশি। থিওরির মধ্যে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব। 2টা ম্যাথ আছে, একটা আছে হচ্ছে আরভিং ফিশারের
পরিমাণ তত্ত্ব মানে মুদ্রা বা অর্থের পরিমাণ তত্ত্ব। মুদ্রা বা অর্থের পরিমাণ তত্ত্ব। আর 2 নম্বরে আসতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। এই দুটো 50-50 চান্স। মানে আরবিন কিসের অর্থের পরিমাণ তত্ত্ব যদি আসতে পারে, এটাও আসতে পারে। মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। মানে এটাতে মানে আমি বলতে পারবো না যে এটা কম এটা বেশি, বা এটা বেশি এটা কম, এটা বলতে পারবো না। এটা মোটামুটি এটা হচ্ছে 50-50 চান্স। এছাড়াও আরও কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন হবে, যেমন ধরো বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা বা আসতে পারে যে অসীম ও সসীম বিহিত মুদ্রা কি, কাকে বলে, বা অন্যভাবে থেকে আসতে পারে যে অসীম বিহিত মুদ্রা কয়টা এখন বাংলাদেশে, সসীম বিহিত মুদ্রা কয়টা, এগুলো জানতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে আসতে পারে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। মানে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য যে হাতিয়ারগুলো আছে সেই হাতিয়ারগুলো। আরেকটা আসতে পারে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, ভূমিকা এবং ঋণ নিয়ন্ত্রণে, মানে ঋণ নিয়ন্ত্রণে হাতিয়ার এবং ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। এইভাবে লিখে রাখো যে ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের হাতিয়ার এবং ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। ঠিক আছে, এইভাবে লিখে রাখো। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আরেকটা আছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি, এটাও আসতে পারে। হ্যাঁ, যে ঋণ নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো কি, এটা আসতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ভূমিকা কি, এটা আসতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ভূমিকা কি, সেটাও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর আরেকটা ছোট্ট টপিক আছে, সেটা একটু ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দিই, এটা মুছে দিই। সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য। কি বলছি, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে, সৃজনশীলের জন্য লিখিত আর কি। এই ছিল তোমাদের এইচএসসি 2023 ব্যাচের যেই শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের আমার করা সাজেশন। আমার বিশ্বাস তোমরা ম্যাক্সিমাম এখান থেকেই কমন পাবা। এবার আমি কয়েকটা টপিক বলে দিব, যেই টপিকগুলো থেকে তোমরা অবশ্যই নৈবেদ্যিক ক এবং খ, জ্ঞানমূলক অনুধাবন এবং নৈবেদ্যিকের জন্য পড়ে যাবা, কমন পাবা ক এবং খ। আচ্ছা, নির্বাচনগত সমস্যা কয়টা, 3টা, এটা পড়বা। নির্বাচনগত সমস্যা কি, কি উৎপাদন, কিভাবে উৎপাদন, কতটুকু উৎপাদন, এইটা। তারপর হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল, শ্রমনিবিড় উৎপাদন কৌশল, এইটা। ঠিক আছে, এই 2টা পড়বা। তারপর সুযোগ ব্যয় কাকে বলে, সুযোগ ব্যয়ের ধারণাটা কি, এটা পড়বা। আচ্ছা, তারপরে পড়বা হচ্ছে এগুলো কিন্তু ক খ এবং জ্ঞানমূলক অনুধাবন, মানে ক খ, আর হচ্ছে বহু নির্বাচনের জন্য বলতেছি। তারপরে পড়বা যে সামষ্টিক অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি কি, তারপর হচ্ছে অর্থনীতির জনককে, অ্যাডাম স্মিথ সম্বন্ধে। অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত বই আছে দ্য ওয়েলথ অফ নেশন। এই বইটা কত সালে হয়েছে, লিখছে বা প্রকাশ পাইছে, এটা পড়ে যাবা প্রথম চ্যাপ্টার থেকে। আরেকটা জিনিস পড়ে যাওয়া, সেটা হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য। এটাতে অনুধাবনের প্রশ্ন আসতে পারে 2 নম্বরে, যে বলতে পারে যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে 2টা পার্থক্য দেখাও, তাহলে এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা পড়ে যাবো। ওকে, ফাইন, এইটা এখান থেকে গেল। এবার আসো সেকেন্ড চ্যাপ্টারে পড়বা হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টারে অনেক পড়া।
সবই পড়তে হবে। নবী থেকে ভালো করতে হলে সেকেন্ড চ্যাপ্টারে সব সংজ্ঞাগুলো পড়তে হবে, সব সংজ্ঞাগুলো পড়তে হবে। প্রশ্ন হইলে সংজ্ঞা থেকে প্রশ্ন হবে। যেমন উপযোগ কত প্রকার হইতে পারে, যেমন রূপগত উপযোগ হইতে পারে, তারপরে স্থানগত উপযোগ হইতে পারে, তারপরে কি সময়গত উপযোগ হইতে পারে, এগুলো হচ্ছে উপযোগের প্রকারভেদ। তাহলে এই পড়তে হবে এগুলা। তারপরে আসতে পারে হচ্ছে ধরুন উৎপাদন অপেক্ষকের মধ্যে উৎপাদন অপেক্ষক না, আচ্ছা এটা হবে হচ্ছে, হ্যাঁ উৎপাদন অপেক্ষকটা পড়বা। তারপরে পড়বা হচ্ছে ওই অপেক্ষক কাকে বলে, এইটা বলতেছি, অপেক্ষক কাকে বলে, স্বাধীন চলক কি, অধীন চলক কি, এগুলো পড়তে হবে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা ধ্রুবক কি, হ্যাঁ পরামিতি কি, এগুলো থেকে প্রশ্ন হইতে পারে। তারপর চাহিদা অপেক্ষক, চাহিদার নির্ধারকগুলো কি কি, এটা পড়তে হবে। যোগানপেক্ষক, যোগানের নির্ধারণগুলো কি কি, এগুলো পড়তে হবে। আমি জানি না তোমরা নোট করতেছো কিনা। আচ্ছা, ঢাল কাকে বলে, ঢাল কত প্রকার? ঢাল দুই প্রকার না, এটা হচ্ছে সরল রেখার ঢাল, এটা হচ্ছে বক্ররেখার ঢাল, এগুলো পড়তে হবে, এটা পড়তে হবে। তারপরে পড়তে হবে হচ্ছে আরেকটা জিনিস পড়তে হবে, পরিবর্তক দ্রব্য কি, পরিপূরক দ্রব্য কি, এখান থেকে পড়তে পারে। স্থিতিস্থাপকতা, একটা স্থিতিস্থাপকতা আছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিন্তু এই পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের উপর নির্ভর করে। সো পরিপূরক এবং পরিবর্তক দ্রব্য, যেটাকে আমরা এক কথা বলি সম্পর্কযুক্ত দ্রব্য, এই সম্পর্কযুক্ত দ্রব্যগুলো পড়তে হবে। স্থিতিস্থাপকতা বললাম, সেটা গ এবং ঘ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট স্থিতিস্থাপকতা। আচ্ছা, তারপরে আসে হচ্ছে স্থিতিস্থাপকতা অনুযায়ী কিন্তু আমরা দ্রব্য আইডেন্টিফাই করি, কোনটা উৎকৃষ্ট মানের দ্রব্য, কোনটা নিকৃষ্ট মানের দ্রব্য, এগুলো পড়তে হবে। এগুলো কিন্তু ক নাম্বার, খ নাম্বার বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্ন হইতে পারে যে কোন দ্রব্যের স্থিতিস্থাপকতা অসীম হয়, কোন দ্রব্যের স্থিতিস্থাপকতা শূন্য হয়, এগুলো ইম্পর্টেন্ট, পড়তে হবে। হ্যাঁ, বা বলতে পারে যে ওষুধের স্থিতিস্থাপকতা কেমন, লবণের স্থিতিস্থাপকতা কেমন, এগুলো পড়তে হবে। আমি কিন্তু অনেক টপিক বলে দিচ্ছি, এগুলো যদি নোট করে না রাখো তাহলে কিন্তু সমস্যা, পরে কিন্তু আবার এই ভিডিও দেখতে হবে। অবশ্য তুমি পরে আমার ভিডিও দেখলে আমারই ভালো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরেকটা টপিক আমি বলতে ভুলে গেছি, এটা আমি একটু দেখাই। সেকেন্ড চ্যাপ্টারে, হ্যাঁ এটা দ্বিতীয় অধ্যায়ে আছে, এটা একটু বলতে ভুলে গেছিলাম। এটা তো একটা চাহিদা রেখা, আমরা যখন চাহিদা এবং যোগানের কথা বলছিলাম, চাহিদা রেখার এখানে কিন্তু চাহিদা রেখার পরিবর্তন, হ্যাঁ মানে স্থানান্তর, এটা কখন হয় এটা পড়তে হবে। মানে এটা একটা চাহিদা রেখা আছে, এই চাহিদা রেখাটা কখন শিফট করে, কখন ডানে সরে যায়, কখন বামে চলে আসে, এটা পড়তে হবে। এটা দামের, এটা যখন আমরা জানি যে চাহিদা কোয়ান্টিটি ডিমান্ডেড, আমরা জানি যে চাহিদার অনেকগুলো নির্ধারক আছে। আমরা চাহিদা ভিত্তিতে এই জন্য বলি যে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত রেখে, আমরা জানি অনেকগুলো নির্ধারক আছে, মানে চাহিদা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত দামের উপর নির্ভর করে, দেন আয়ের উপর নির্ভর করে, ভোক্তার চাহিদা মানে রুচি কেমন সেটার উপর নির্ভর করে, টেস্ট মানে রুচি, তারপর হচ্ছে ওই যে পরিপূরক সম্পর্কযুক্ত দ্রব্যের দাম কম বেশি, এগুলোর উপর নির্ভর করে। সো আমরা যখন চাহিদা রেখা আঁকাই বা চাহিদা বিধির কথা বলি, তখন আমরা সবগুলোর ফিক্সড ধরে শুধু দাম বাড়তেছে কমতেছে ধরি, চিন্তা করে নিই, এটা একটা শর্ত আর কি, বিধির শর্ত। কিন্তু যখন এই আমরা চিন্তা করবো যে না শুধু দাম না, অন্য কোনো কারণে চাহিদা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা হচ্ছে এইটা। অন্য দাম বাদে অন্য যে কোনো কারণে যদি চাহিদা বাইরে যায়, তাহলে চাহিদা ডান দিকে শিফট করে। আর দাম বাদে অন্য যে কোনো কারণে যদি চাহিদা কমে যায়, তখন চাহিদা রেখাটা বাম দিকে শিফট করে। ঠিক আছে, এটা কিন্তু প্যারালালি শিফট করবে। মানে প্যারালাল মানে বুঝো, দেখো এটা যেরকম, এই শিফটটা এরকম হবে, এই শিফটটা এরকম হবে, কখনো এটা এরকম হবে না,
যে এইটা এরকম, এটা এরকম, আবার এইটা এরকম, এরকম কখনো হবে না, প্যারালাল হবে, প্যারালাল একদম সমান্তরালে শিফট করবে, ডানে যাবে বা বাঁয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল, এটা বলতে ভুলে গেছিলাম, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়া যাবে, এখান থেকেও সৃজনশীলের প্রশ্ন হতে পারে। আচ্ছা, তারপরে তৃতীয় অধ্যায়ে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদনের উপকরণ কয়টা। উৎপাদনের উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো ইম্পর্টেন্ট। ভূমি কি, শ্রম বলতে কি বোঝায়, শ্রমের বৈশিষ্ট্য কি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। আচ্ছা, তারপর তো বললাম যে ক্রমহ্রাসমান উৎপাদন, প্রান্তিক উৎপাদন বিধি, মাত্রাগত উৎপাদন, এগুলো গ এবং ঘ নাম্বারের জন্য অবশ্যই চিত্রসহ পড়তে হবে। তারপর প্রত্যেকটা রেখা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। এটা আমি আমার ফিজিক্যাল স্টুডেন্টদের বলি যারা আমার সাথে ক্লাস করে, এদেরকেও আমি বলছি, গত দিনও শিখাইছি যে এই রেখাগুলো আলাদা করে চিনতে হবে, না চিনলে কিন্তু ভাই সমস্যা। এখন তোমার বলে দিল যে এইটা কি রেখা, তুমি জানো না, না জানলে পারবা না, বাট তুমি যদি একটু দেখে যেতে তাহলে বুঝতে যে এটা হচ্ছে টোটাল কস্ট রেখা। যদি বলে যে এটা কি রেখা, তখন তোমার বলতে হবে যে এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট রেখা। যদি বলে এইটা কি রেখা, তখন তুমি ঘোলাই ফেলবা, আরে এইটা তো এটাও যেরকম এটাও সেরকম, তাহলে এটা মনে হয় টিসি মানে টোটাল কস্ট না, এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে এগুলো যদি ভুল করো তাহলে তো তোমার জন্য খারাপ লাগবে, আমার জন্য খারাপ লাগবে, কারণ আমি এগুলো তোমাদের বলে দিচ্ছি, শিখাচ্ছি না। তারপরে কি আছে তোমার জানতে হবে স্বল্পকাল কি দীর্ঘকাল, এই সংজ্ঞা দুটো জানতে হবে, স্বল্পকাল এবং দীর্ঘকালের সংজ্ঞা। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে চতুর্থ অধ্যায় বাজারের মধ্যে অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, অন্তত 4-5টা বৈশিষ্ট্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 5টা বৈশিষ্ট্য, একচেটিয়া বাজারের 5টা বৈশিষ্ট্য তোমার মুখস্থ থাকা উচিত। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে একচেটিয়া বাজারের 5টা পার্থক্য তোমার মুখস্থ রাখতে হবে, কারণ এটা খ নম্বরে দিতে পারে। ওকে ফাইন। যদি তোমার সৃজনশীলের উদ্দীপক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার থেকে দেয়, তাহলে তুমি ধরেই রাখো যে খ নাম্বারে তোমার দিবে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, না হইলে এই দুইটার মধ্যে 5টা পার্থক্য। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে একটা আছে হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার, এটা ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন হইতে পারে যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার। তো তুমি জানো যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে অনেকগুলো বাজার আছে, মনোপলি আছে, ডুওপলি আছে, মনোপসনি আছে, মনোপলিস্টিক আছে, মানে হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার আছে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা গেল এই চ্যাপ্টার। এবার যাবো হচ্ছে নবম অধ্যায়ে হচ্ছে সামগ্রিক আয় ব্যয়। সামগ্রিক আয় ব্যয়ের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিডিপি কাকে বলে, এটা তো বললাম। জিডিপির একটা সমীকরণ আছে, C+I+, তারপর হচ্ছে G+NX, নেট এক্সপোর্ট আমরা বলি, কনজামশন, তারপরে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর হচ্ছে নেট এক্সপোর্ট। তাহলে এখানে যেই এই সমীকরণটা আছে, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে, একদম নিজের নাম মনে রাখার মতো করে মুখস্থ রাখতে হবে। তারপরে এখানে জাতীয় আয় পরিমাণ পদ্ধতিগুলো আছে, এগুলো মনে রাখতে হবে। তারপরে কনজামশন মানে ভোগের কিছু তথ্য আছে এখানে, যেমন ওই স্বয়ংভূত ভোগ কি, ধরো একটা প্রশ্ন দিল স্বয়ংভূত ভোগ কি, আমরা ইংরেজিতে বলি অটোনমাস কনজামশন, বাংলায় বলে স্বয়ংভূত ভোগ কি। যদি না জানো আজকেই পড়ো, এখনই পড়ে নাও, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। একটা এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে, ক্লোজড ইকোনমি, আর হচ্ছে ওপেন ইকোনমি। মানে ক্লোজড ইকোনমি মানে বাংলায় বলে আবদ্ধ অর্থনীতি, আর ওপেন ইকোনমি বলে আমরা হচ্ছে মুক্ত অর্থনীতি। হ্যাঁ, তো ক্লোজড ইকোনমি বলতে বোঝাচ্ছে যে ইকোনমিতে আমরা দেশের প্রোডাক্ট দেশে বিক্রি করি, বিদেশে এক্সপোর্টও করি না, বিদেশ থেকে কিনিও না, ইম্পোর্টও করি না, আমরা জাস্ট যা নিজে উৎপাদন করি সেটাই নিজে বিক্রি করি। মানে আমাদের কোনো এক্সপোর্ট ইম্পোর্ট নাই, আমদানি রপ্তানি নাই।
আর ওপেন ইকোনমি বলতে বোঝাচ্ছে যে ইকোনমি আমাদের আমদানি রপ্তানি আছে, তাহলে এই দুটো বৈশিষ্ট্য বা দুইটা ইকোনমি সম্বন্ধে কিন্তু ধারণা রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে পারবে না। এর কিছু ইন্টারপ্রিটেশন আছে। 45 ডিগ্রি কার্ভ দিয়ে আমরা আঁকাই, 45 ডিগ্রি কার্ভ দিয়ে আমরা আঁকাই, এরকম চিত্র আছে কিছু না? এই চিত্রগুলো বুঝতে হবে, পড়তে হবে, এই চিত্রগুলো থেকে প্রশ্ন দিবে। আচ্ছা, এবার আসো হচ্ছে 10ম অধ্যায়ে মুদ্রা ও ব্যাংক। এখানে প্রথমে বলছি যে মুদ্রা কি বা কাকে বলে, মানে অর্থ কি বা কাকে বলে এটা জানতে হবে, মুদ্রার সংজ্ঞাটা পড়তে হবে। হ্যাঁ, কি বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, না এরকম কিছু বৈশিষ্ট্য আছে। মূল্যের পরিমাপক, ঠিক আছে, এগুলো করতে হবে। তারপরে আছে হচ্ছে অসীম বিহিত মুদ্রা, সসীম বিহিত মুদ্রা, কোন নোট কি এগুলো জানতে হবে। অসীম বিহিত মুদ্রা কি, সসীম বিহিত মুদ্রা কি, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে চলতি আমানত কি, সঞ্চয়ী আমানত কি, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব, অর্থের পরিমাণ তত্ত্ব, আরভিং ফিশারের যে তত্ত্বটা আছে, আমি তো বললাম যে এই তত্ত্ব থেকে গ এবং ঘ নম্বরে প্রশ্ন আসবে। তারপরেও যেটা গ ঘর জন্য পড়তেছো সেখান থেকে যদি নৈমিত্তিক বা বহু নির্বাচনী দেয় অবশ্যই পারতে হবে, এটাই বোঝাতে চাচ্ছি। তারপরে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এটাও জানা যায় যে বাণিজ্যিক ব্যাংক এখন কতগুলো আছে, আমি জানি এক্স্যাক্টলি কতটা আছে এখন। বাণিজ্যিক ব্যাংক মনে হয় 53টা না 54টা বা এই 50+ আছে আর কি। তো এই ব্যাংকগুলো সম্বন্ধেও জেনে যাবা। হ্যাঁ, তাহলে এই ব্যাংকগুলো, এই প্রশ্ন আসতে পারে রিসেন্ট থেকে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের আসলে কী কী কাজ, এই সাধারণ কার্যাবলীগুলো প্রশ্ন দিতে পারে খ নম্বরে, যে কেন্দ্রীয় ব্যাংকের 2টি সাধারণ কার্যাবলী উল্লেখ করো বা 2টি ভূমিকা উল্লেখ করো, এরকম বলতে পারে। আচ্ছা, এই গেল। আর ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার, এটা বলছি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এটা পড়তে হবে। আর বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, এখানে কিছু ম্যাথ আছে, এটা পড়তে হবে। তাহলে আশা করি যে তোমাদের আজকের ক্লাসটা আমি যেভাবে বললাম সেটা তোমরা ফলো করলে অবশ্যই উপকৃত হবা। ব্যাংকিংয়ের এখন তো অনলাইন ব্যাংকিংয়ের অনেক টপিক আছে বইয়ের মধ্যে, তোমরা এগুলো একটু পড়ে যেতে পারো, যেমন এটিএম, তারপরে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের এই যে লেনদেনগুলো, এই যে ট্রানজ্যাকশনগুলো হয় ডিজিটাল ব্যাংকিংয়ে, এই ব্যাংকিংয়ে থেকে প্রশ্ন হতে পারে, মানে হবেই বলছি না, হতে পারে, তোমরা এটা পড়ে যেতে পারো। আচ্ছা, তাহলে এই যে টপিকগুলো আমি দিলাম, এই টপিকগুলো অবশ্যই ক্লিয়ার করে যাবে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবে। A+, আশা করি তুমি A+ কনফার্ম করে আসতে পারবে। ঠিক আছে, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিকে যদি ক্লাস দরকার হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা চেষ্টা করব করার জন্য। এবং সেকেন্ড পেপার নিয়ে আমি নেক্সট একটা লাইভ করব, সে লাইভটা মোস্ট প্রবাবলি সামনে শুক্রবারে করব, ঠিক শুক্রবারে রাত 9টায়। আজকে একটু লেট হয়েছে, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আশা করি নেক্সট দিন আমরা টাইমলি শুরু করতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি জ্ঞানবিন্দুকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, বা এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। আর তোমাদের কি সমস্যা আছে আমাদের কমেন্ট বক্সে জানাও। যদি আমার আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ এবং ইফেক্টিভ মনে হয়, তাহলে আমাদের যেই আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখো। তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি।